নমস্কার। আজকে যে দুটো বিষয় নিয়ে বলবো সে দুটো জ্যোতিষের খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি বুঝতে পারেন অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নেবেন যদি কোনোখানে ডাউট থাকে। যদি দেখা যাচ্ছে অনেকের প্রবলেম হচ্ছে তাহলে আমি আরেকটু সহজভাবে বোঝানোর জন্য আরেকটি ভিডিও বানাবো, আর না হলে কারোর যদি সেরকম প্রবলেম থাকে আমি কমেন্টেই উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? এই দুটো বিষয় যদি আপনারা জেনে নিতে পারেন তাহলে দেখবেন অনেক ভালোভাবে ভয়হীন ছাড়া জীবনটা চালাতে পারছেন। কারণ আমরা যে কোনো কিছুতে আজকাল এমন একটা কুসংস্কার যুক্ত জায়গায় আমরা চলছি, কুসংস্কার মুক্ত নয়, কুসংস্কার যুক্ত জায়গায় চলছি। কিছু হয়ে গেলেই কেউ কি আমার উপর কিছু করে দিল? এই গ্রহ নক্ষত্র কি এটা করে দিল? মানে গ্রহ নক্ষত্রেরও খেদে কোনো কাজ নেই, আর যদি কেউ কিছু করে থাকে তারও কোনো খেদে কাজ নেই, যদি কোনো নেগেটিভ এনার্জি এসে তারও কোনো খেদে কাজ নেই। সে এইগুলো করার জন্যই তারা বসে রয়েছে। অ্যাকচুয়াল কাজ হচ্ছে আমাদের এইখানে আমরা ডাস্টবিন করে দিয়েছি। কারণ কি, আমরা সঠিক জিনিসটা জানি না বা সঠিকভাবে জানতে চাই না। গতানুগতিকভাবে যেমন চলছে আলটিমেট আপনি যেখানে দাঁড়িয়ে, আপনার জীবন যেখানে দাঁড়িয়ে সেখানেই দাঁড়িয়ে থাকছে। যাই হোক, তো আজকে দুটো বিষয় আপনাদেরকে বলবো। একটি হচ্ছে নবতারা চক্র, আর একটি হচ্ছে নক্ষত্রের চরণ। কিভাবে বুঝবেন নক্ষত্রের চরণ অনুপাতে যে আপনার উদ্দেশ্য কি, জীবনের একটি উদ্দেশ্য কি। যদিও বা জীবনের উদ্দেশ্য ডিটেলস চার্ট অ্যানালাইসিস করতে হয়, যে চার্ট অ্যানালাইসিস করতে কমপক্ষে 15 দিন থেকে 30 দিন লেগে যায়, কারো কারো ক্ষেত্রে 3 মাসও লেগে যায়, সেটা ডিটেলিং বেরোয়। কিন্তু ইন শর্ট একটা রাফ আপনারা বের করতে পারবেন আপনাদের চার্ট দেখে নিয়ে। বাকি ডিটেলস চার্টের আর যে প্রসেস রয়েছে সেগুলো সময়ও লাগে এবং খরচ সাপেক্ষও। কিন্তু যে প্রসেসটা বলবো এটা নিজেরা বের করে দেখে নিতে পারবেন। এরপরে আপনারা যাকে দেখান তার সাথে কনসাল্ট করে নেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নবতারা চক্র আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জ্যোতিষশাস্ত্রে। আমরা দেখি অনেকেই প্রশ্ন করে থাকেন বিভিন্ন জায়গায়, বা আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে আমার তো এই গ্রহ এই হাউসে রয়েছে, বা এই ডিগ্রিতে রয়েছে, বা এই নক্ষত্রে রয়েছে, তাহলে কি হবে, ভবিষ্যৎ কি হবে, এইটা কি হবে, সেইটা কি হবে। দেখুন, একটা বিষয় বলি যে ভবিষ্যতের চিন্তা যত করবেন আপনার বর্তমান তত নষ্ট হবে। ভবিষ্যৎ আপনার উপর, অতীতের উপর বর্তমান দাঁড়িয়ে, বর্তমানের উপর ভবিষ্যৎ দাঁড়িয়ে। আজকে কথা প্রসঙ্গে আমি ধরে নিচ্ছি যে কোনো একটা প্রবলেম দেখা গেল, আপনি কি চেঞ্জ করতে পারবেন? পারবেন না। যে হাউসে রয়েছে, ধরা যাক 8 হাউসে বুধ রয়েছে, আপনি কি তাকে ঠেলে 6 বা 7 পাঠাতে পারবেন? পারবেন না। তাহলে অত মাথায় চাপ নিচ্ছেন কেন? একসেপ্ট করাটা শিখুন, তবেই আপনি সামনে এগোতে পারবেন। তাই নবতারা চক্র হচ্ছে সেই একটি বিচার পদ্ধতি যার মাধ্যমে আপনি গাইডেন্স পেতে পারেন। এবার বলবেন তাহলে তো আমরা জন্মছক থেকেও গাইডেন্স নিতে পারি। হ্যাঁ, পারি। কিন্তু আমাদের যে জন্মছক, এই বিষয়ে আমি পরে ভিডিও দেখাবো, যে শাস্ত্রসম্মতভাবেই সমস্ত মন্ত্র দিয়ে শ্লোক দিয়ে দেখাবো যে আমরা যে জন্মছক দেখি সেটা আমাদের পূর্বজন্মের মধ্যবর্তী অথবা শেষ অংশের কর্মের ফল। আমরা বিচার করছি কি, অতীতকে বিচার করছি যে সেই অনুপাতে আমাদের কি করতে হবে, আর আমরা অ্যাকচুয়াল কি চাইছি সেই অনুপাতে আমরা কি পাল্টাবো। দুটো বিষয় বুঝুন। একটা হয়ে গেছে, ধরে নিন আপনি মাধ্যমিকে কম নাম্বার পেয়েছেন, মাধ্যমিকের নাম্বারকে আর আপনি বাড়াতে পারবেন না। সেই অনুপাতে আপনি বর্তমান জীবনে কিভাবে চলবেন সেটার একটি গাইডেন্স হয়। কিন্তু আপনি কি চাইছেন যে মাধ্যমিকে কম পেয়ে গেছি, বর্তমানে আমি মাধ্যমিকে কম নাম্বার পেয়েছি বলে আমি এখন চলতে পারছি না, তার জন্য কি করতে হবে না, আমাকে মাধ্যমিকের নাম্বার বাড়াতে হবে। সেটা কি জীবনে হবে? এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, এই কনসেপ্টটা বুঝতে হবে। হবে না, ওটা ফিক্সড হয়ে গেছে আপনার জীবনে একদম। ওটাকে আর আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি না রিভার্সে যেতে পারবেন, না আবার মাধ্যমিক দিতে পারবেন, না আবার নাম্বার নিতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে, সেই অনুপাতে আপনি এখন চলবেন কিভাবে সেই হিসাবটা আপনাকে নিতে হবে। এইটা বোঝার বিষয় রয়েছে। তো এই নবতারা চক্র আমরা দেখতে পাবো যে আমাদের জ্যোতিষ যে জন্ম ছক রয়েছে, সেই জন্ম ছকে যেটা অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি যেটা রয়েছে, কেন অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি বললাম পরবর্তী কোনো ভিডিও আমি বলবো।
তো যে অ্যাপ্লাইড যে অ্যাস্ট্রোলজি রয়েছে, সেই অ্যাস্ট্রোলজি ধরা যাক, কথা প্রসঙ্গে আমি ধরে নিচ্ছি, কোনো একজন ব্যক্তির লগ্নে শনি রয়েছে, কোনো একটি নক্ষত্রে, কোনো একটি ডিগ্রিতে। অবশ্যই ডিগ্রি নক্ষত্র, হাউসের কোনো সম্পর্ক নেই। নক্ষত্র, চরণ, ডিগ্রি, কোন অ্যাঙ্গেল, এগুলো ম্যান্ডাটরি, তবেই বিচার হয়। নাহলে লগ্নে শনি হাজার হাজার লক্ষ লক্ষ লোকের আছে, সবার এক হয় না। তো এবারে কি হচ্ছে, এই যে গ্রহটা রয়েছে, যদিও বা আমরা এটা একটা টার্ম, এটার একটা অন্য বিষয় রয়েছে, স্যাটার্ন বা বুধ যেগুলোকে আমরা বলি না কেন, এর একটা অন্য টার্ম রয়েছে, সেটা আমি পরে বলবো অন্য ভিডিওয়ে। তো এখন আমি জাস্ট যেটা প্রচলিত কথা সেই অনুপাতে আমি গ্রহ হিসাবেই বলছি। তো এই যে শনি যে গ্রহ যে রয়েছে লগ্নে, এবারে তার কিছু গ্রহের অবস্থান হয়: বাল্যাবস্থা, যুবাবস্থা, কুমারাবস্থা, বৃদ্ধাবস্থা, মৃতাবস্থা। এই বাল্যাবস্থা, যুবাবস্থা, কুমারাবস্থা, বৃদ্ধাবস্থা, মৃতাবস্থা ডিগ্রি, অ্যাঙ্গেল, নক্ষত্র এবং চরণ অনুপাতে বিভিন্ন রকমের ফল প্রদান করে থাকে। ঠিক আছে, এবারে দেখতে হয় যে এই শনি, লগ্নস্থ শনি কোনোভাবে কি কাউকে দৃষ্টি দিচ্ছে, কোনোভাবে কি ক্ষেত্র বিনিময় করেছে, নিজের ঘর থেকে আরেক জায়গায় ক্ষেত্র বিনিময় করছে, কারোর সঙ্গে কি সংযুক্তি করেছে, না অপর কেউ কি এর সাথে সংযুক্তি করেছে কিনা। এটা তো গেল ছকের হিসাব। এবারে ধরে নিন কথা প্রসঙ্গে কোনো একজন জাতক বা জাতিকার এই মুহূর্তে শনির দশা, শনির অন্তর্দশা চলছে, এবং শনি কোথায় রয়েছে? জন্মকালীন অবস্থায় লগ্নে 1 নম্বর হাউসে। এবং আমি ধরে নিচ্ছি গ্রহাবস্থানগত হিসাবে শনি রয়েছে মৃত অবস্থা, অর্থাৎ এখান থেকে কমপ্লিটলি একটি নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি হল। এবং ডিগ্রি যদি আমি ধরে নিই, ডিগ্রিটাও যদি ধরে নিই, রাত্রিকালীন ডিগ্রি পাইনি, ধরে নিন দিনকালীন ডিগ্রি পেয়েছে, যে দিনকালীন ডিগ্রি সেটা পেয়েছে। অবগাহারা চক্র, এই অবগাহারা চক্রটাও হয়তো দেখা যাচ্ছে যে অবযোগী হয়তো শনি হয়ে গেছে। ওকে, অবযোগী শনি এবং অমাত্যকারক যে বাইরের জগৎকে দেখছে সেটা শনি হয়ে গেছে। তাই আমি একদম কমপ্লিট একটা নেগেটিভ একটা অ্যাসপেক্ট আপনাদেরকে বললাম, যে একদম নেগেটিভ কন্ডিশন। এবারে এইটা নিয়ে প্রবলেম শুরু হলো। শনির 7.5, শনির ঢাইয়া, শনির পনৌতি, অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। কিন্তু বাস্তবে এরকম কিছু নাও হতে পারে। 7.5 জাস্ট একটা টার্ম, যাটার জন্যই আজকে আপনাদের এই ভিডিওটা বানানো, নিজেরা করে দেখতে পারবেন। 7.5 অর্থাৎ 7.5 বছর ধরে চলবে, কোনোদিন হয় না। একটা সময় সীমা হতে পারে যে এই অমুক দশক থেকে অমুক অন্তর্দশা অবধি 7.5 বছর, ঠিক আছে, অসুবিধা নেই, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। নবতারা চক্রে প্রত্যেক সময় বাদে বাদে হাউস চেঞ্জ হতে থাকে। এই নবতারা চক্র কি? 9টা তারা নিয়ে তৈরি হয়: জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যুরী, সাধক, বদ, মিত্র, অতিমিত্র। জন্ম অর্থাৎ আপনার হেলথকে দেখাচ্ছে, আপনাকে দেখাচ্ছে, কর্মের চাপ দেবে সেই সময়। সম্পদ, নামেই সম্পদ, বুঝতেই পারছেন যে এই সময় গিয়ে আপনি যে হিসাবে আপনার জন্মকালীন অবস্থায় যে গ্রহ দাঁড়াবে, সেই গ্রহ অনুপাতে যখন আপনি কর্ম করবেন, সেই গ্রহ পরবর্তী সময়ে যখনই সম্পদে ঢুকবে, তখন সেই অনুপাতে সে আপনাকে অর্থ, বৈষয়িক বিষয়, এই সমস্ত দিক থেকে সাকসেস দেবে। এরপর আসছে বদ। বধে যে গ্রহগুলি পড়বে সেই অনুপাতে আপনাকে, সেই গ্রহের অনুপাতে যে কর্মগুলো রয়েছে সেগুলোকে একটু অ্যাভয়েড করে চলা উচিত বা একটু কম করে চলা উচিত। ক্ষেম মানে হিল করছে, যে জায়গার ক্ষয়ক্ষতিটা হয়েছিল সেটা হিল করছে, এবং সেই গ্রহ অনুপাতে আপনি কিভাবে কর্ম করলে আপনার আগের যে প্রবলেমগুলো হয়েছিল সেটাকে আপনি ঠিক করতে পারবেন, সেটা হচ্ছে ক্ষেম দেখায়। ঠিক আছে, প্রত্যুরী, অবস্ট্যাকল, বাধা দেবে। ধরুন কোনো একটি গ্রহ প্রত্যুরীতে গিয়ে বসেছে, তাহলে সেই অনুপাতে, সেই গ্রহ অনুপাতে যে যে সেক্টরগুলো রয়েছে সেই সেই সেক্টরে আপনাকে বাধা উৎপন্ন করবে। তাহলে অথবা কি হতে পারে, আপনার জন্মকালীন অবস্থায়, যদি আমি আসছি একটু পরে সেই প্রসঙ্গে, জন্মকালীন অবস্থায় যেখানে রয়েছে সেই হাউসের সাথে যে নক্ষত্রের কানেকশন হয়েছে, সেই নক্ষত্রের চরণের সঙ্গে ইন্টারলিঙ্ক করে সেইখানে প্রবলেম তৈরি করে। তো আমি একদম সহজ ভাষায় আসছি,
যে প্রত্যুরিতে যে গ্রহতে থাকবে সেই গ্রহ অনুপাতে যে যে কর্মগুলো রয়েছে বা যে যে সেক্টরগুলো রয়েছে সেখানে সেখানে অবস্ট্যাকল তৈরি করবে। বুঝছো? সাধক মানে অ্যাচিভমেন্ট দেবে, আপনাকে সাকসেস দেবে। যে গ্রহ যাচ্ছে সেই অনুপাতে যদি আপনি কর্ম করেন বা সেই গ্রহের এনার্জিকে যদি আপনি লাইফে ইমপ্লিমেন্ট করে নিতে পারেন তাহলে সেই হিসাবে আপনি সাকসেস পাবেন। এরপর আসছে বদ। বদ মানে আপনাকে একটা, বদ মানে আমরা বুঝতেই পারছি একদম নেগেটিভ একটা জায়গা, একটা নেগেটিভ অ্যাসপেক্টসে আপনাকে ফেলে দিচ্ছে। তো এইখানে সেই সাবধানতাগুলো, সব থেকে বেশি সতর্কতামূলক জায়গাগুলো এখান দিয়ে যেতে হয়। ওকে, মিত্র, যে নক্ষত্রগুলো মিত্রর মধ্যে আসবে সেই নক্ষত্র অনুপাতে যে যে সেক্টরগুলো রয়েছে সেই সমস্ত বিষয় অথবা যে যে ব্যক্তি ওই নক্ষত্রের প্রভাবাধীন সেই সমস্ত ব্যক্তি দ্বারা আপনি সহায়তা পাবেন, যেটা মিত্র। অতি মিত্রের কাছেও একই ব্যাপার, কিন্তু মিত্রর থেকে বেশি মাত্রায় পাওয়া যায়। এই পুরোটা হলো 9টা তারার ক্যালকুলেশন। এবার আমি আপনাদের যে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স, অনেকে বুঝতে পারেন না ডেসক্রিপশন বক্স বললে, নিচে দেখবেন সিমোর বলে একটা অপশন থাকে, সমস্ত কিছু লাইক কমেন্ট, একটু উপরে একটা সিমোর বলে অপশন থাকে, ওটা ক্লিক করবেন, দেখবেন ওখানে পুরো লেখাটা থাকে। ওই ডেসক্রিপশন বক্সে আপনাদের ঠিক যেভাবে আমি লেখাটা দিচ্ছি আমি সেইভাবেই বলছি কিভাবে নিজেরা বের করবেন। 27টা নক্ষত্রের নাম পরপর পরপর লিখে দেওয়া আছে, ঠিক আছে? পরপর লিখে দেওয়া আছে 27টা নক্ষত্র, কোনো এদিক ওদিক করা নেই, পরপর লেখা আছে। এবারে হচ্ছে কি আপনারা নবতারা চক্র তৈরি করবেন। উপরে লিখলেন নবতারা চক্র, পাশে এদিকে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যুরী, সাধক, বল, মিত্র, অতিমিত্র, 9টা পরপর পরপর লিখলেন। এবার আপনার যে জন্ম নক্ষত্র সেই জন্ম নক্ষত্রটাকে লিখবেন ঠিক জন্মের পাশে। ধরে নিন কথা প্রসঙ্গে কোনো একজন জাতক বা জাতিকার জন্ম নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ, আচ্ছা, তাহলে জন্মর পাশে সে পূর্ব ভাদ্রপদ লিখে নিল, হয়ে গেল। কারো হয়তো দেখা গেল অশ্বিনী, তাহলে জন্ম নক্ষত্রের পাশে সে লিখলো অশ্বিনী। কারো হয়তো দেখা গেল মঘা, তাহলে সে জন্ম নক্ষত্রের পাশে লিখলো মঘা, আচ্ছা। এরপরে দেখুন, চলে আসুন যে ডেসক্রিপশন বক্সে যে 27টা নক্ষত্র লেখা আছে সেইখানে আপনি লিখেছেন পূর্ব ভাদ্রপদ, ওকে। তাহলে তার পরের নক্ষত্র মানে সম্পদে যে নক্ষত্রটা বসবে সেটাকে বসবে উত্তর ভাদ্রপদ, হলো। তারপরে বধের ঘরে যে নক্ষত্রটা বসবে সেটা বসবে রেবতী, সরি বধ, হ্যাঁ, জন্ম, সম্পদ, বিপদের ঘরে, বধ বলে ভুল হয়ে গেল, বিপদের ঘরে যে বসবে সেটা হচ্ছে রেবতী। ক্ষেমের ঘরে যে বসবে সে হচ্ছে অশ্বিনী, প্রত্যুরীর ঘরে যে বসবে সে হচ্ছে ভরণী, সাধকের ঘরে যে বসবে সে হচ্ছে কৃতিকা, বধের ঘরে যে বসবে সে হচ্ছে রোহিণী, মিত্রর ঘরে যে বসবে সে হচ্ছে মৃগশিরা, অতিমিত্রর ঘরে যে বসবে সে হচ্ছে আদ্রা। আবার ঘুরে জন্মে চলে যান, তাহলে প্রথমে কি ছিল পূর্ব ভাদ্রপদ, তাহলে যখন এখানে হয়ে গেল তারপরে আবার ঘুরে যখনই প্রথমের দিকে চলে গেলেন আবার পরেরটা পরপর পরপর আবার 1 2 3 4 করে চলতে শুরু করবে, ঠিক আছে? তো এইভাবে যখন চলবে, ধরুন আমি বলছি পূর্ব ভাদ্রপদের যেখানে আসছে সেই পূর্ব ভাদ্রপদের লাইনে দেখবেন পুনর্বসু বিশাখা পড়ে গেল, মানে এটা কি হচ্ছে বৃহস্পতির অধিপতিত্ব, ঠিক আছে? বৃহস্পতির অধিপতিত্ব করছে। যে ঘরে পূর্ব ভাদ্রপদ পড়বেন দেখবেন সেই ঘরে পরপর পরপর পূর্ব ভাদ্রপদ বিশাখা পুনর্বসু পড়ে যাবে, বুঝছে? কারণ আপনি যখন ঘুরে যখন আবার যাচ্ছেন বিশাখায় গেল, আবার তারপরে আসছে অনুরাধা, তাহলে প্রথমে সেকেন্ডে কি ছিল উত্তর ভাদ্রপদ ছিল, তাহলে দেখুন তার নিচের লাইনে আমি লিখে দিয়েছি উত্তর ভাদ্রপদ, অনুরাধা আর পুষ্যা, এই তিনটার অধিপতিত্বকে করে শনি অধিপতিত্ব করে। তার মানে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয় তার যে সম্পদের যে ঘর সেই সম্পদের ঘর কিন্তু কে দেখছে, শনি দেখছে, ওকে। এইভাবে জিনিসটা পুরো তৈরি হয় অধিপতিত্ব হিসাবে। আবার ধরুন কারোর হাতে আমি একটা উদাহরণ ধরে নিচ্ছি, অশ্বিনী ধরুন, ঠিক আছে? তাহলে অশ্বিনী হলো প্রথম জন্ম, তারপরে আসছে ভরণী, তারপরে আসছে কৃতিকা, তারপরে আসছে রোহিণী, তার নিচে আসছে মৃগশিরা, তার নিচে আসছে আদ্রা, তার নিচে আসছে পুনর্বসু, তার নিচে আসছে পুষ্যা, তার নিচে আসছে অশ্লেষা, আবার ঘুরে গেল মঘা, মঘা জন্ম হয়ে গেল, তারপরে পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, এইভাবে পুরো কমপ্লিট যখন সিরিজটা প্রত্যেকটা তারায় 9টা 9টা করে প্ল্যানেট, সরি, নক্ষত্র বসবে।
প্রত্যেক তারায় 9টা 9টা করে নক্ষত্র বসবে, 3টা 3টা করে নক্ষত্র বসবে, মোট 9টা তারায় 27টা নক্ষত্র। বুঝছে? কমপ্লিট আপনার নবতারা চক্র রেডি হয়ে গেল। এবার জন্মকালীন অবস্থায় দেখবেন এই যে অধিপতিত্ব, ওটা একটা মার্ক করে নেবেন যে আমার জন্মকালীন তাহলে কি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্ম, তাহলে জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হচ্ছে নাকি বৃহস্পতি হচ্ছে আপনার জন্মকালীন অবস্থায় হচ্ছে আপনার রয়েছে। তারপরে আসছে সম্পদের ঘরে, ঠিক আছে? সম্পদে কে রয়েছে আপনি দেখবেন অধিপতিত্ব অনুপাতে লিখে নিলেন যে এই 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 গ্রহ এই নক্ষত্রগুলো আমার জন্মকালীন অবস্থায় রয়েছে। এটা কিন্তু সবসময়ের জন্য নয়, জন্মকালীন অবস্থায় রয়েছে। এখান থেকে বিচার হয়, এটা যদিও আপনারা করতে পারবেন না, এখান থেকে বিচার হয় কি, এই যে ধরুন আমি একটা কথা প্রসঙ্গে ধরে নিচ্ছি যে কোনো একজন ব্যক্তির হয়তো মঙ্গল দেখা গেল যে তার প্রত্যুরিতে রয়েছে, হয়েছে? প্রত্যুরি মানে কি অবস্ট্যাকেল তৈরি করবে, তাহলে মঙ্গল রিলেটেড সেক্টরগুলোতে তার অবস্ট্যাকেল তৈরি হবে। এবারে দেখতে হয় এই মঙ্গল গ্রহাবস্থানে কিসে রয়েছে, বাল্যাবস্থা না যুবাবস্থা না কুমারাবস্থা না বৃদ্ধাবস্থা। এই যে গ্রহের অবস্থানগুলো রয়েছে, এই গ্রহের অবস্থানগতভাবে এবারে দেখতে হয় যে জন্মকালীন চক্রে অবগাহরা চক্রে কোথায় রয়েছে। অবগাহরা চক্রে কি কোনো পশু বা পাখি বা কোনো গাছ কি পেয়েছে যেটা মঙ্গলকে ইন্ডিকেশন দেয়? আত্মাকারক বা অমাত্মকারক হিসাবে কি রয়েছে যেটা মঙ্গলকে ইন্ডিকেশন দেয়? যৌগিক গ্রহ সদৃশ যোগী বা অবযোগী হিসেবে কি এমন কেউ রয়েছে যেটা মঙ্গলকে ইন্ডিকেশন দেয়? এই জিনিসটা দেখতে হয়। দেখা গেল ঠিক আছে এখানে কোনো অসুবিধা নেই, বা ধরুন করণ হতে পারে বা নিত্যা যোগ হতে পারে, এইগুলো দেখা গেল কোনো অসুবিধা নেই। এইবারে দেখতে হবে এই মঙ্গলের যে নক্ষত্রগুলো রয়েছে, এই নক্ষত্রগুলো জন্মকালীন অবস্থায় কোন কোন অবস্থানে কোন কোন হাউসের সাথে রয়েছে। সেই নক্ষত্রের সাথে কি অন্য কোনো গ্রহ যুক্ত হয়েছে? যদি যুক্ত হয়ে থাকে তাহলে তার সাথে এই নক্ষত্রের সম্পর্ক কেমন, বুঝছে? এবং সেটা কত নম্বর হাউস। এই মঙ্গল কি ওই নক্ষত্রের আন্ডারে, ওই হাউসের আন্ডারেই রয়েছে, না অন্য কোনো হাউসের সাথে কানেকশন করে অন্য কোনো নক্ষত্রের সাথে বসে রয়েছে? তো এইভাবে একটা বিষয় বেরোয় যেটা জন্মকালীন অবস্থা অনুপাতে চলে। এইভাবে বিচার হয়, শুধুমাত্র কোন হাউসে কোন এতে রয়েছে সেটা বিচার্য নয়, এই ক্যালকুলেশন সাপেক্ষে ওটা চলে। এটা হলো প্রথম টার্মস অ্যান্ড কন্ডিশন। নাহলে শুধুমাত্র যদি ওই কোন হাউসে কি রয়েছে আর কোন দশান্তর দশা চলছে যদি করতে থাকেন, রেজাল্ট কিচ্ছু হবে না। সাময়িক হয়তো টুকটাক পেতে পারেন, কিন্তু আলটিমেট কোনো ফল নেই। তো এইভাবে বিচার হয়, এটা জাস্ট কথা প্রসঙ্গে বললাম, এটা আপনারা করতে পারবেন না। পরবর্তীকালে যদি একটু একটু করে ভিডিও বানাতে পারি এই বিষয়গুলো নিয়ে, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন বলবেন কমেন্ট বক্সে, তাহলে আমি চেষ্টা করবো সহজ সহজভাবে এই বিষয়গুলো নিয়ে করতে, যাতে আপনারা এই ক্যালকুলেশনগুলো টুকটাক বের করতে পারেন। তো এইখানে যে বিষয়টা এখন হলো কি, আপনাদের নবতারা চক্র রেডি হয়ে গেল। এই নবতারা চক্রে আমি কিন্তু মানে দেখে দেখেই বললাম, যেভাবে আমি ডিসক্রিপশন বক্সে দেবো, নাহলে তো আমি পরপর বলে দিলে হয়তো আপনারা বুঝতে পারতেন না। সেই জন্য আমি জাস্ট যেভাবে দেবো সেই হিসাবেই আমি আপনাদেরকে বললাম, মিলাতে সুবিধা হবে তাহলে ডিসক্রিপশন বক্সের সাথে ভিডিওটা। তো এবারে কি হচ্ছে, পঞ্জিকায় অথবা আজকাল বিভিন্ন গুগল সাইট রয়েছে বা পঞ্জিকায় রয়েছে বা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে দেখবেন গোচর ফল থাকে। গোচর ফল আপনি নিয়ে নিলেন, দেখে নিলেন, পঞ্জিকায় দেখতে পারেন, গুগলে দেখতে পারেন, কোনো অ্যাপ্লিকেশনে দেখতে পারেন গোচর ফল। গোচর ফল বের করারও একটা মেথড হয়, পরবর্তীকালে আমি ওটা ক্যালকুলেটিভ মেথড হয়, ওটা আমি দেখাবো, কিন্তু ওটা খুব জটিল। একদম ইজি প্রসেস, আজকাল সবাই পেয়ে যাবে, গুগলে পেয়ে যাবে, নাহলে কোনো অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। যারা পঞ্জিকা দেখতে হন পঞ্জিকায় পেয়ে যাবেন। আর যারা ক্যালকুলেটিভভাবে বের করতে চান সেটাও আমি পরবর্তীকালে ভিডিও দেবো, যে কিভাবে ডিগ্রি ধরে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে বের করতে হয়। তো এবারে ধরুন আমি কথা প্রসঙ্গে ধরে নিচ্ছি যে দেখা গেল রবি এই মুহূর্তে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, ধরে নিন কথা প্রসঙ্গে। এবার কোনো একজন জাতক বা জাতিকার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটা হচ্ছে হয়তো জন্ম নক্ষত্র, তাহলে সেটা জন্মতে গিয়ে রবি লিখলো। কারোর হতে পারে যে সাধকে হয়তো রয়েছে রবি, মানে সাধকের যে সমস্ত নক্ষত্রগুলো রয়েছে সেটায় তার রবি পড়ছে, তাহলে সেই নক্ষত্র অনুপাতে সে রবি লিখলো, তার মানে তার সাধকের গরম, তার মানে তাকে এই মুহূর্তে রবি তাকে অ্যাচিভমেন্ট দেবে। এবারে ধরা যাক কারোর হয়তো বধে থাকতে পারে, কারোর প্রত্যুরিতে থাকতে পারে। এবারে ধরুন যারা জন্মতে রয়েছে রবি, সেই অনুপাতে এবারে রবির কি কি কাজগুলো করতে হবে জন্মছক অনুপাতে সেইভাবে চলতে হয়। যে এই মুহূর্তে যেটা আমি একটু আগেই বলছিলাম যে ওই নক্ষত্রটা কোন হাউসের সাথে কিভাবে কানেক্ট করেছে এবং রবি
সেই নক্ষত্র সাপেক্ষে রয়েছে না অন্য কোনো নক্ষত্র অন্য কোনো হাউস সাপেক্ষে রয়েছে, সেটা বিচার করতে হয়, সেই অনুপাতে গাইডেন্স আসে। একদম যদি রাফলি যদি আমি আপনাদেরকে বলি, আপনারা যেটা ফোকাস যেটা করবেন, সেই ফোকাসটা করবেন কিসে? বধে কোন গ্রহ রয়েছে, প্রত্যুরিতে কোন গ্রহ রয়েছে, আর বিপদে কোন গ্রহ রয়েছে, এই তিনটে গ্রহকে আপনারা স্বাভাবিক অবস্থায় ফোকাস করবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছি যে যেটা একদম স্টার্টিংয়ে বলছিলাম যে শনি 7.5 বলে যে কথা প্রসঙ্গে। তো এই শনি দেখা যাবে এই মুহূর্তে, আমি যদি ধরি কারো হয়তো দেখা যাবে সম্পদের ঘরে বসে রয়েছে, 2.5 বছর ওইভাবে থাকবে। এই নবতারাতে না হাউসগুলো চেঞ্জ হতে থাকে প্ল্যানেটের, শনি 2.5 বছর বাদে পাল্টায়, বৃহস্পতি রাহুকে তো 1 বছর ছাড়া ছাড়া পাল্টায়, চন্দ্র 2.5 দিন থেকে 3.5 দিনের মাথায় পাল্টায়, রবি মঙ্গল শুক্র 45 ডেজ টু 60 ডেজ এইরকম ভাবে চেঞ্জ হতে থাকে। তো এইভাবে না এগুলো চেঞ্জেবল হয়, সেই অনুপাতে ফল আসে। তাহলে আজকে কেউ হয়তো মাথায় চাপ নিয়ে বসে আছে, এই 7.5 হচ্ছে, এই একদম অস্ত ফেস চলছে, হয়তো দেখা গেল হয়তো চরম ফেস চলছে, উদয়মান ফেস চলছে, এত কিছু চলছে, কিন্তু সে দেখা গেল সম্পদের ঘরে বসে রয়েছে। সে বলছে তুমি পরিশ্রম করলে তো আমি তোমাকে অর্থ দেবো, সেটাই করা হলো না, উল্টো পাল্টা দিকে ছোটা দৌড়া চলছে। আলটিমেট সময় কী হলো, সময় পেরিয়ে চলে গেল, আপনি কাজ করতে পারলেন না। অথবা ধরুন শনি হয়তো কারো, শনির দশা শনির অন্তর্দশা, শনি একদম প্রথম দিকে যেটা দিয়েছিলেন পুরো নেগেটিভ অ্যাসপেক্টসে, সেই হিসাবেই দেখা গেছে শনি হয়তো বধের ঘরেই বসেছে, কিন্তু দেখা গেল তার সম্পদের ঘরে হয়তো শুক্র বুধ বসে গেছে, অ্যাট প্রেজেন্ট শুক্র বুধ বসে গেছে। তাহলে সে যদি শুক্র বুধের যদি সেক্টরগুলোকে নিয়ে কাজ করতে থাকে, তাহলে শুক্র বুধ তাকে সেই সময় তাকে সম্পদ দেবে, সেই সময় তাকে বৈষয়িক সুখ দেবে। আজকে দেখা গেলো তার অ্যাচিভমেন্টের ঘরে হয়তো বৃহস্পতি বসে গেছে সাধকের ঘরে, তাহলে সেই সময় বৃহস্পতি রিলেটেড কাজগুলো করলে সে সেইখানে অ্যাচিভমেন্ট পাবে, সেখানে তাকে স্যাটার্ন নিয়ে ভাবার দরকার নেই। এইগুলোর কর্মগুলো যখন করতে শুরু করবেন তখন অটোমেটিক স্যাটার্ন পজিটিভ হবে, কারণ শনি ডিসিপ্লিন লাইফ বোঝে। যখনই আপনি সম্পদকে ঠিকঠাকভাবে মেনটেন করে ঠিকঠাক সেই অনুপাতে কাজ করছেন, সেইভাবে সেভিংস করছেন, অটোমেটিক স্যাটার্ন ঠিক হবে, সে বধের ঘরে থাকলেও ঠিক হবে। আজকে যখন বৃহস্পতি আপনার অ্যাচিভমেন্টের জায়গায় রয়েছে, আপনি বৃহস্পতি অনুপাতে কর্ম করছেন, সেইভাবে আপনি অ্যাচিভমেন্ট নিচ্ছেন, তখন স্যাটার্ন বধের ঘরে থাকলেও পজিটিভ থাকবে। এই জায়গাটা বুঝতে হবে, শুধুমাত্র জন্মকালীন অবস্থানে পড়ে থাকলে হবে না, 7.5 বছর হাত থেকে বেরিয়ে চলে যাবে। তাই নবতারা চক্র তৈরির পদ্ধতি এবং কি কি হয়, কিভাবে হয়, সেটার একটা সংক্ষিপ্ত বললাম, আপনারা সেটা দেখে নিন। এবারে ধরুন নেগেটিভ বেরোলো, বদ প্রত্যুরি আর বিপদের ঘরে ধরুন পড়ে গেছে, সেই ক্ষেত্রে কি করবেন? 1 নম্বরে যে যাকে দেখাচ্ছেন তার সাথে কনসাল্ট করুন, প্রথম কথা, বা আপনার যাকে ভালো লাগে তার সাথে কনসাল্ট করুন। সেকেন্ড হচ্ছে কি, একদম ইন জেনারেল দিয়ে দিচ্ছি সবার জন্য, যেটা হচ্ছে সকালে সন্ধ্যায় কেউ যদি কারোর অসুবিধা থাকে তাহলে সকালে নাহলে সন্ধ্যাবেলা করবেন, ওম জপ করবেন। ঠিক স্পাইন স্ট্রেট করবেন। স্পাইন কি করে স্ট্রেট করবেন? দুটো আঙুলকে এইভাবে দিয়ে হাতটাকে জাস্ট তুলে দিলেন, অটোমেটিক স্পাইন স্ট্রেট। আমি এখন স্পাইন স্ট্রেট করে বসছি, তাই আমার স্ট্রেট আছে, টান টান। আমি যদি এখন ঝুঁকে থাকুন, ধরুন আমি ঝুঁকে আছি, দেখুন আমি জাস্ট দিলাম, দেখুন অটোমেটিক টেনে দিলাম। এটা আমাদের ন্যাচারাল প্রসেস। টান টান বলতে এই টান টান বুক ফুলিয়ে ছাতি ফুলিয়ে কিছু করার দরকার নেই, সিম্পল ইন্টারলক করে হাতটা তুলে দিন, স্পাইন স্ট্রেট হয়ে যাবে। দিয়ে ওম জপ করবেন। ওম যখন জপ করবেন, অ নাভিতে, হস্য বুকে, ম গলায় ভাইব্রেট হবে। প্রথম নাও হতে পারে, কোনো অসুবিধা নেই। ফুল ডিপ ব্রিদিং নেবেন। এইভাবে জাস্ট করতে থাকবেন, 10 থেকে 15 মিনিট করুন। এটা একদম যে কেউ করতে পারে, এটা ফার্স্ট রেমেডি। সেকেন্ড হচ্ছে, দেখবেন গণেশ সংকষ্ট নামক স্তোত্র হয়, ঠিক আছে, বা গণেশ সংকষ্ট নাশন স্তোত্রও হয়।
একই জিনিস। অনেক অনেক কিছু কিছু জায়গায় দেখেছি ইদানিং গণেশ সংকষ্ট নামক লেখা রয়েছে, ওই জন্য বললাম, কিন্তু অ্যাকচুয়াল যদি ধরি তাহলে গণেশ সংকষ্ট নাশন স্তোত্র। ঠিক আছে, দেখবেন প্রণম্য শীর্ষদে এবং গৌরীপুত্র বিনায়কম ভক্তা বা সংস্মরণ নিত্যম আয়ুষ কামার্থ সিদ্ধায়, এই যে রয়েছে প্রথমং বক্রতুণ্ডং চ, এই যে পুরোটা রয়েছে এটা পাঠ করবেন। এটা 11 বার করে ডেলি পাঠ করবেন, ডেলি 11 বার করে। হয় ওম জপ করুন সকাল সন্ধে 15 মিনিট মতন করুন, অথবা যদি কেউ করতে না পারছেন, অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে 11 বার করে গণেশ সংকষ্ট নাশন স্তোত্র পাঠ করুন। হয়ে গেল। এটা জেনারেল রেমেডি, সবার জন্য বললাম। এবারে যার যেমন কন্ডিশন সেই অনুপাতে তার সেই হিসাবে কর্ম করতে হবে, কারণ কর্ম প্রাধান্য অবশ্যই দিতে হবে। এবার বলবেন তাহলে এই দুটো করে আমার কি হলো? এই দুটো তো কোনো কর্মের মধ্যে পড়ছে না, আসছে কর্মের মধ্যে। যখন আপনি ওম করছেন, নাভি, বুক, গলা, এটা একটা যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে আসছে। আমাদের শরীরের যে 7খানা চক্র থাকে, এছাড়াও বিভিন্ন চক্র রয়েছে। যারা 1111 টাকার কোর্সটা করছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার, 7খানা চক্র। এই 7খানা চক্রকে স্টিমুলেট করছে। এই চক্র রিলেটেড যে মলিকিউলগুলো আমাদের বডিতে ড্যামেজ হয়েছে এবং সেই অনুপাতে আমাদের বাইরে যে বডি হিট বেরোচ্ছে, তার ভিতরে যে ইলেকট্রন প্রোটন ড্যামেজ হওয়ার জন্য বাইরে যে ফোটন সিনথেসিসে যে নেগেটিভ আয়ন বেরিয়ে বাইরের জগতে যে পজিটিভ বা নেগেটিভ আয়নের সাথে কানেক্ট করে যে জটিল পরিস্থিতি তৈরি করছে, সেই পরিস্থিতির প্রভাব দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি। এবং যখন আমরা এই ওম যখন জব করছি, তখন ভেতরে সেই অ্যালাইনমেন্টটাকে ব্যালেন্স করে সেম প্রসেস, বাইরে একটা পজিটিভ যখন এনার্জি ছাড়ছে, পজিটিভকেই টানছে, স্লো মোশনে আমাদের সারাউন্ডিং সিচুয়েশন আমাদের পক্ষ অনুপাতে কাজ করা শুরু করবে। এবার আমরা আমাদের সিদ্ধান্ত, আমরা আমাদের কর্ম অনুপাতে, সেই পরিস্থিতি অনুপাতে চলতে পারলে আগামী দিনে আমরা একটা বেটার জায়গায় পৌঁছাবো। গণেশ সংকষ্ট নাশন স্তোত্র সেম জিনিস। যে নামগুলো রয়েছে সেই নামগুলো আমাদের ভেতরে থাকা এই যৌগিক যে সমস্ত পন্থাগুলো বললাম এর সাথে ইন্টারলিঙ্ক রয়েছে, সেই ইন্টারলিঙ্ক অনুপাতে কাজ করে। এবং সেই হিসাবে আপনিও অটোমেটিক সিচুয়েশন তৈরি হতে থাকলে আপনিও সেই অনুপাতে কাজ করতে থাকবেন, আপনার সিদ্ধান্ত, আপনার কর্ম অনুপাতে। তো এই জন্য এটা সবার জন্য বললাম। এরপরে ইন্ডিভিজুয়াল যার যেরকম চার্টের কন্ডিশন, যার যেরকম বিষয়, সেই অনুপাতে তার চলবে। এবার আসছি সেকেন্ড অপশনে। সেকেন্ড অপশন হচ্ছে যে নক্ষত্র সংখ্যা, যে চরণ, আপনার যে নক্ষত্র চরণ, দেখবেন যারা যারা চার্ট করিয়েছেন বা যাদের কাছে চার্ট রয়েছে অন্য কোনোখান থেকে হয়তো করিয়েছেন, দেখবেন একটা চরণ লেখা রয়েছে। প্রথমে নক্ষত্র হলে জন্ম নক্ষত্র, তারপরে দেখবেন চরণ লেখা থাকে। 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর না 4 নম্বর, এইরকম। 1 নম্বর, এই 1 থেকে 4, এটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত অব্দি ক্যালকুলেশন করা হয়। যখন সূর্য উঠছে তখন 1 নম্বর চরণ, আরেকটু উঠলো 2, আরেকটু গেল 3, যখন অস্ত যাচ্ছে তখন 4। তো যে 1 নম্বর চরণে জন্মেছে সে যখন উদীয়মান সূর্যের মতন তার মধ্যে তেজ থাকবে। 2, 3কে প্রখর ধরা হয় এবং 4 নম্বরে অস্তগামী। স্টুডেন্টদের ক্ষেত্রে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনেকে দেখবেন অনেক বাবা মারা স্টুডেন্টদেরকে বা তাদের সন্তানকে পড়াতে বসে দেয় যে কিছুতেই পড়তে বসতে চাইছে না, হয়তো দেখা যাবে তার চরণ হতো 4 নম্বর চরণ, তাহলে তাকে সূর্যাস্তের পরে পড়তে বসাতে হবে। এবারে কারোর হয়তো দেখা যাচ্ছে যখনই কাজে হাত দিচ্ছে হয়তো সেইভাবে সাকসেস পাচ্ছে না, কখনো পেয়ে যাচ্ছে কখনো পাচ্ছে না। হয়তো দেখা যেতে পারে তার হয়তো 3 নম্বর চরণ, তার মানে তাকে দুপুরের এই ধরুন এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 2:15 বাজে, এইরকম সময় তাকে কাজটা স্টার্ট করে দিতে হবে, এরপরে সে যখন খুশি করুক, তাতে কোনো আপত্তি নেই। তো এই ক্যালকুলেশনগুলো না চরণ থেকে হয়। এছাড়াও চরণ সাপেক্ষে নক্ষত্র এবং গ্রহর এবং হাউসের এফেক্টও দেখা হয়। তো সেগুলো নিয়ে পরবর্তীকালে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন জানাবেন, তাহলে আমি আস্তে আস্তে ভিডিওগুলো বানাবো। এবারে আসি যে চরণ অনুপাতে কিভাবে আপনারা আগে বের করবেন। আমাদের কি হয় যে পুরুষার্থ, 4 ধরনের পুরুষার্থ থাকে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4 ধরনের যে পুরুষার্থের যে বিষয়, এই পুরুষার্থগুলোর ক্যালকুলেশন কিভাবে করবো, যে আপনার নক্ষত্র সাপেক্ষে, চরণ সাপেক্ষে আপনি কি উদ্দেশ্য আপনার মেনলি ফোকাস করা উচিত আপনার লাইফে, কোন উদ্দেশ্যটাকে আপনাকে ফোকাস করা উচিত। তো এবারে কী করে করবেন দেখবেন, 1 মিনিট যেভাবে লিখেছি আপনাদের জন্য সেটাই আমি করে দিচ্ছি, বইয়ের ভাষায় বলতে যাচ্ছি না, যাতে আপনারা বুঝতে পারেন। আমি একটা সহজভাবে লিখে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 1 মিনিট লেখাটা আমি দেখে নিই। হ্যাঁ দেখুন, দেখবেন 1, 10, 19 লিখেছি প্রথমে। 1, 10, 19 মানে কি? 1 নম্বর নক্ষত্র, 10 নম্বর নক্ষত্র, 19 নম্বর নক্ষত্র। এই 1, 10, 19 বুঝবেন কি করে? দেখবেন একদম স্টার্টিংয়ে দেখবেন ওই 27টা নক্ষত্রের নাম্বার লেখা রয়েছে। তার মানে 1 নম্বর নক্ষত্রে গিয়ে অশ্বিনী নক্ষত্র,
তারপরে হচ্ছে 10 নম্বর নক্ষত্রকে মঘা নক্ষত্র, তারপরে হচ্ছে কি 19 নম্বর নক্ষত্র, 19 নম্বর নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র। তাহলে 1, 10, 19 হয়ে গেল। এই 1, 10, 19 নক্ষত্রের 1 নম্বরের পাশে দেখবেন ধর্ম লেখা রয়েছে, 2 নম্বরের পাশে অর্থ লেখা রয়েছে, 3 নম্বরের পাশে কাম লেখা রয়েছে, 4 নম্বরের পাশে মোক্ষ লেখা রয়েছে। প্রত্যেক নক্ষত্রের 4টা করে চরণ হয়, হয়েছে। তাই 1 মানে হচ্ছে প্রথম চরণ, 2 মানে হচ্ছে দ্বিতীয় চরণ, 3 মানে হচ্ছে তৃতীয় চরণ, 4 মানে হচ্ছে চতুর্থ চরণ, হয়েছে। 1, 2, 3, 4 4টা চরণ হলো। তারপরে দেখুন 2, 11, 20, 2, 11, 20 বলতে গেলে কি আছে, তার মানে ভরণী, পূর্ব ফাল্গুনী আর হচ্ছে পূর্বসারা। এর পাশে লেখা রয়েছে কি 1 মোক্ষ, 2 কাম, মানে 1 নম্বর চরণে মোক্ষ, 2 নম্বর চরণে কাম, 3 নম্বর চরণে অর্থ, 4 নম্বর চরণে ধর্ম। এইভাবে পরপর 27টা নক্ষত্র অনুপাতে চরণ অনুপাতে কোন পুরুষার্থ আছে কোন চরণে সেটা লেখা রয়েছে। ধরে নেওয়া যাক কোনো একটা উদাহরণ দিচ্ছি, যে কারো হয়তো শ্রবণা নক্ষত্র, তাহলে আপনি একদম 27টি নক্ষত্রের লিস্টে চলে যাবেন, সেখানে শ্রবণা নক্ষত্র দেখবেন 22 নম্বরে লেখা রয়েছে। আচ্ছা, এবারে চলে আসুন, এখানে দেখুন যে নক্ষত্র সংখ্যার মধ্যে 22 নম্বর রয়েছে। কোথায় 22 নম্বর রয়েছে দেখুন, 4, 13, 22, যে 4 নম্বর লাইনটা সেটা 4 নম্বর নক্ষত্র, 13 নম্বর নক্ষত্র, 22 নম্বর নক্ষত্র। শ্রবণ নক্ষত্রে আপনার জন্ম, ঠিক তার পরের লাইনটাতে আপনার জন্মছকে দেখবেন বা জন্মপত্রিকায় কত নম্বর চরণ রয়েছে, ধরা যাক 3 নম্বর চরণ। তাহলে দেখুন এই যে 22-এর 3 নম্বরে অর্থ, তার মানে এবারে নিচে দেখবেন অর্থ লিখে দিয়েছে, তার মানে কি হচ্ছে অর্থ, অর্থাৎ আপনার জীবনে ভালো থাকার পদ্ধতি খুঁজে এগোতে হবে। এটাই হচ্ছে আপনার জন্মছকের, আপনার নক্ষত্রের মূল ফোকাস। আপনার সংসারে অশান্তি হচ্ছে, আপনার এডুকেশন ভালো হচ্ছে না, আপনার হেলথ ইস্যু হচ্ছে, আপনার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, শত্রুতা রয়েছে, এগুলো তো রয়েছে, এগুলো আপনার অ্যাকচুয়াল লাইফের ফোকাস নয়। মূল ফোকাস হচ্ছে যে এই যে অর্থ বেরিয়েছে, অর্থাৎ জীবনে ভালো থাকার পদ্ধতিকে খুঁজতে হবে। এই যে প্রবলেমগুলো আপনি দেখছেন আপনার জীবনে ব্যক্তিগতভাবে আসছে বা কোনোভাবে আসছে, হয়তো আপনি খুব ভালো পড়েছেন, আপনি ভাবছেন না আপনার থেকে কম পড়াশোনা করে সে পেয়ে গেল, এই যে প্রেশারগুলো আপনার উপর দিচ্ছে, তার কারণটাই হচ্ছে এই পুরুষার্থ অনুপাতে আপনাকে এগোনোর জন্য। যতক্ষণ না আপনি এই পুরুষার্থ অনুপাতে আপনি এগোতে পারবেন, ততক্ষণ অবধি প্রবলেম হতে থাকবে সময়ের অনুপাতে। যেদিন আপনি আপনার এই ফোকাসে হাত দিয়ে দেবেন, সাময়িক প্রবলেম আসবে, এক্সেসিভ মাত্রাতেও আসতে পারে, কিন্তু ধরে নেবেন সেই প্রবলেমটাই সেই জীবনের জন্য, আপনার লাইফের জন্য শেষ। এরপরে প্রবলেম আসলেও আপনি আর সেটায় কোনো আপনার অসুবিধা হবে না, কারণ আপনি সেটার সঙ্গে ডিল করা শিখে গেছেন ততদিনে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে আমরা আমাদের ফোকাসটাই জানি না, আমাদের ভিশনটাই ক্লিয়ার নেই আমরা কোন দিকে যাব। কিন্তু অলরেডি আমাদের কিন্তু যে জ্যোতিষ পদ্ধতি সে কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে সেই পদ্ধতি, আমরা সেটাকে ধরি না, ছুটে বেড়াচ্ছি এদিকে সেই দিকে, ভেতরেও শান্তি নেই বাইরেও শান্তি নেই, আলটিমেট পুরো নিটফল জিরো। তো এই যে চরণের আর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, তাহলে হয়তো বুঝতে পারবেন। ধরুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ঠিক আছে, তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আমি যদি দেখি একদম ওদিকে চলে যান, তাহলে 25 নম্বর নক্ষত্র রয়েছে। চলে আসুন লিস্টে, 25 নম্বর মানে কি 7, 16, 25, মানে 7 নম্বর নক্ষত্র, 16 নম্বর নক্ষত্র, 25 নম্বর নক্ষত্র। এর ধরুন কারো 2 নম্বর চরণ, তাহলে 2 নম্বর চরণ মানে কি হচ্ছে, আচ্ছা 2 নম্বর না, আমি একটু অন্য দিই, ধরুন 3 নম্বর চরণ, তাহলে কাম দেখাচ্ছে, ডিজায়ার। নিচে দেখুন অর্থ লেখা রয়েছে, জীবনের উদ্দেশ্য অনুপাতে সফলতাকে খুঁজতে হবে। অর্থ আর কামের মধ্যে অনেকে গুলিয়ে যায়। অর্থ হচ্ছে জীবনে ভালো থাকার পদ্ধতিকে খুঁজতে হবে, কাম হচ্ছে জীবনের উদ্দেশ্য অনুপাতে সফলতাকে খুঁজতে হবে। তাহলে আগে আপনাকে গোল সেট করতে হবে আপনার উদ্দেশ্য কি, এবং সেই অনুপাতে আপনার সফলতাকে খুঁজতে হবে। আর অর্থ হচ্ছে আপনি ভালো থাকবেন কিভাবে সেই অনুসন্ধানটা করা। কাছাকাছি হয়ে যায় বলে একটু লোকে গুলিয়ে ফেলে, কিন্তু দুটো আলাদা জিনিস। একটা উদ্দেশ্য জানতে হবে। আজকে ধরুন কেউ চাইছে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আমি জব করতে চাই, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলটা তার ফোকাস, তাহলে সেই উদ্দেশ্যটা জেনেছে যে হ্যাঁ এর অ্যাকচুয়াল সাকসেস রেশিও অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল। গণ অনুপাতে দেখা যাচ্ছে বা বিভিন্ন অন্যান্য যে কন্ডিশন দেখা যাচ্ছে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সাকসেস রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যদিও যায় তাহলে সাকসেস রেশিও বেশি। তাহলে ওর উদ্দেশ্যটা দেখা গেল যে কর্মের যে উদ্দেশ্য সেটা হচ্ছে
অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, সেই অনুপাতে তাকে স্ট্রাগল করে যেতে হবে, সেই অনুপাতে তাকে রাস্তা খুঁজতে হবে। সেই রাস্তা খোঁজার জন্য তখন চার্টের হেল্পগুলো লাগে, যে কোন কোন জায়গায় কারেকশন করবে। তখন নবতারা চক্র লাগে, যে কীভাবে এখন কে কে সাপোর্টে রয়েছে, তাদের এনার্জিগুলো, ভাইবসগুলো কীভাবে আমি নিয়ে এগিয়ে যাবো তাড়াতাড়ি। তো এইটা হচ্ছে কমপ্লিট বিচার, যার জন্য নবতারা চক্র এবং এই যে নক্ষত্র পদ বা চরণ ক্যালকুলেশন ম্যান্ডাটরি, এইটা আগে দরকার। এর সাথে এর পরে যেটা আসবে সেটা হচ্ছে অবগাহারা চক্র, যেগুলো ফিক্সড, যেগুলো আপনাকে মেনটেন করতে হবে। ধরুন কারোর পশু রয়েছে হরিণ, তার মানে এখান থেকে এটা হরিণ কি দেখবেন, ধরুন আপনি ডিসকভারি চ্যানেল দেখে দেখবেন হরিণের গতি খুব দ্রুত থাকে, কিন্তু চিতাবাঘ ধরতে পারার কথা নয়, তবু চিতাবাঘ তাকে ধরে না, কারণ হরিণ যতবার দৌড়ায় পেছন ঘুরে করে দেখে চিতাবাঘ কি ধরলো আমাকে, চিতাবাঘ কি ধরলো আমাকে। ওই জন্য কি সামনে এগোনোর গতি স্লো হয়ে যায়, ফলে বাঘি কি করে খপ করে তাকে ধরে নেয়। প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসুন, যাদের যাদের পশু দেখবেন হরিণ, তাদের প্রত্যেকের মিলিয়ে দেখে নিন যে ব্যাক বা অতীতকে দেখার টেন্ডেন্সি বেশি, অতীতকে নিয়ে বসে থাকে বেশি। ফলে কি হয়, ওর সামনে এগোনোর গতিটা হয়ে যায় ধীর, স্লো গতিতে এগোতে শুরু করে। এবং তার জন্য কি হয়, সময়টা বেরিয়ে যাওয়ার জন্য আলটিমেট যে অ্যাচিভ হওয়ার কথা সেটা অ্যাচিভ করতে পারে না, দি নিটফল হয়ে যায় জিরো, বা সেই অনুপাতে পাচ্ছে না, সারা জীবন চলছে, হয়তো একটা একদম লাস্ট স্টেজে গিয়ে বা একটা সার্টেন এজের পরে গিয়ে সাকসেসফুল। তো এই জায়গাটা যখন আপনি জেনে যাচ্ছেন, আপনাকে সেই অনুপাতে নিজেকে সংশোধন করতে হবে। অবগাহারা চক্র চেঞ্জেবল নয়, নিজেকে সংশোধন করতে হয়। কারো ব্যতিপাত যোগ থাকতে পারে, কারোর কিন্তুগ্ন যে স্থিরকরণগুলো যেগুলো হয়, শকুনীকরণ, কিন্তুগ্নকরণ, নাককরণ, ঠিক আছে, এই যে 4 রকমের যে এগুলো থাকে স্থিরকরণ, এই 4টা স্থিরকরণে যদি বলে তাহলে সেই অনুপাতে সে চলবে কি করে, ঠিক আছে। তারপরে যে চরকরণগুলো থাকে, চরকরণ অনুপাতে সে চলবে কিভাবে, এই বিষয়গুলো বোঝার বিষয় রয়েছে। তো এই ছিল বিষয় আপনাদেরকে জানানো। নবতারা চক্র নিজেরা রেডি করে নিন, দেখে নিন, সেই অনুপাতে চলুন, সেই হিসাবে ভাইব্রেশন নিয়ে চলুন। আর হচ্ছে নক্ষত্রের চরণ অনুপাতে আপনাদের কোনভাবে ফোকাস করা উচিত, লাইফের মেন ফোকাস কোথায় হওয়া উচিত, এগুলো বিচার করে নিন, সেইভাবে চলুন। এটাই আজকে আপনাদের উদ্দেশ্য ছিল। আশা করি ভিডিওটা জটিল হয়নি, সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। এবং ডিসক্রিপশন বক্সটা একটু দেখে নেবেন, এগুলো লিখে দেওয়া আছে, যেগুলো আমি দেখে দেখেই বললাম, এগুলো লিখে দেওয়া আছে, সেইভাবেই লিখে দেওয়া আছে যেভাবে আমি ভিডিওতে বলেছি। তো এবারে সেই অনুপাতে ফলো করুন, চলুন, ভালো থাকবেন, নমস্কার।